অন্যায়কারী কোনো দলের হতে পারে না বললেন তারেক রহমান। অদৃশ্য শত্রুর ষড়যন্ত্র প্রকাশ পাচ্ছে, জনগণের নিরাপত্তায় ব্যর্থ সরকার। যে অন্যায় করবে সে অন্যায়, তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন আছে, কাজে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। অন্যায়কারী কখনো কারোর কোনো দলের লোক হতে পারে না। মিটফোর্ডে ব্যবসায়ী হত্যায় জড়িতরা ছাড় পাবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। চাঁদা নয়, ভাঙাড়ি দোকান দখল নিয়ে খুন বলছে পুলিশ। ডিবি টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে এবং অন্যান্য যারা আছে সবাই যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। মামলা তাদের রাজনৈতিক পরিচয়টা আমাদের কাছে কোনো মুখ্য পরিচয় নয়। চাঁদাবাজদের রুখতে না পারলে সরকারকে ক্ষমতা ছাড়ার আহ্বান জামায়াতের। সংস্কারবিহীন নির্বাচন চাওয়া দল দেশকে অস্থিতিশীল করছে। বিচার সংস্কারের জনদাবির বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে একটি পক্ষ। সাতক্ষীরায় নাহিদ ইসলাম, বিভাজন দূর করে দেশ পুনর্গঠনের আহ্বান। শুধু রাষ্ট্রীয় সংস্কার নয়, রাজনৈতিক দলগুলোর সংস্কারও দেখতে চান আলী রিয়াজ। 24-এর রক্তের সঙ্গে বেইমানি মেনে না নেওয়ার হুঁশিয়ারি। ফেনী নোয়াখালীতে বন্যা পরিস্থিতির উন্নতি, ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। জীবন যুদ্ধে ঘুরে দাঁড়াতে পুনর্বাসন, আর্থিক সহায়তার দাবি দুর্গতদের। এবং সিন্ধু উপত্যকার চন্দ্রভাগা নদীর ওপর বাঁধ দিতে যাচ্ছে ভারত। প্রকল্প বাস্তবায়ন হলে পানি সংকটে পড়বে পাকিস্তান। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শিকা আজিজ। অতীতে দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বে যারা বাধা হয়ে দাঁড়িয়েছিল, সেসব অদৃশ্য শক্তি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যারা দেশে মব সৃষ্টি করছে তাদের পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় রয়েছে কিনা সে প্রশ্নও তুলেছেন তিনি। বলেন, জনগণের ক্ষমতায় বিশ্বাস করে বিএনপি। সাইফুল রিপনের প্রতিবেদন। রাজধানীর একটি হোটেলে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র দলের শহীদ 142 পরিবারের মতবিনিময় সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি। শহীদ পরিবারের স্বজনদের বক্তব্যে উঠে আসে 24-এর জুলাই আগস্ট জুড়ে স্বৈরাচারের নির্মমতা, ভুক্তভোগীদের বেদনা, উৎকণ্ঠা আর অভ্যুত্থান পরবর্তী আশা নিরাশার কথা। গ্রাম পর্যায়ে এখনো তারা এই খুনি হাসিনার শরীরটা ঘুরতেছে, তাদেরকে এখনো কোনো বিচারের আওতা আনাই হয় নাই। আর কি করবো, আমি আর কিছু করার পারি না। আমার বেটার জন্য কালি করতে দাবি করি। আমার বেটা গেল আধা ঘন্টা নাকি নাকি বাবা মরা লাশ, বাবা বিরাইলো বাড়ি। সে যে নিজেকে শহীদ করে স্মরণীয় করবে এটা তো আর বুঝতে পারিনি। দেশের বিভিন্ন এলাকায় ঘটে চলা নৃশংস ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচিত সরকারের অনুপস্থিতির সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা। নির্বাচন নেই বলেই আজকে দেশে যত আপনার এই ঘটনাগুলো ঘটছে, আপনার আইন শৃঙ্খলার ঘটনাগুলো ঘটছে, তার অবনতি ঘটছে, দুর্নীতি বাড়ছে, দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে, কারণ তাদের পেছনে সেই ধরনের জনসমর্থন নেই। কিন্তু একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসলে নিঃসন্দেহে সেটা অনেক শক্তিশালী গভর্নমেন্ট হবে। সরকার কেন অপরাধীদের প্রশ্রয় দিচ্ছে প্রশ্ন তোলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি, যাকে দেখেছি আমরা স্ক্রিনে, যাকে দেখেছি হত্যা করছে, তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি? আমরা কি তাহলে দলে নেব যে যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে, সেখানে সরকারের কোনো কোনো প্রশ্রয় আছে? অন্যায়কারী কখনো কারোর কোনো দলের লোক হতে পারে না। দুদিন আগে আরেকটি হত্যাকাণ্ড হয়েছে, আমাদের যুবদলের এক কর্মীকে হত্যা করা হয়েছে, তার রক কেটে দেওয়া হয়েছে। কেন সেটি নিয়ে কথা বলা হচ্ছে না? কেন সেই বিচারের দাবি করতে গেলে বলা হচ্ছে যে বিএনপি লাশ নিয়ে মিছিল করছে? এই প্রশ্নের জবাবগুলো আজকে আমাদের সবাইকে খুঁজতে হবে। নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, পুরনো ভূতের পাশাপাশি নতুন ভূত মোকাবেলা করতে না পারলে দেশ টিকিয়ে রাখা মুশকিল হবে। বিএনপি তার অভিজ্ঞতার আলোকে বলেছে সংস্কার কোনটি উচিত হবে, কোনটি উচিত হবে না, বাকি মতামত। কারণ বিএনপি দায়িত্ববোধ থেকে বলেছে। আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে, আবারও আপনাদেরকে সোচ্চার এবং সচেতন হতে হবে। কারা কিভাবে ষড়যন্ত্র করছে, কারা কিভাবে বিভিন্ন কথা বিভিন্ন সময় বলছে এবং ক্ষণে ক্ষণে অবস্থান পরিবর্তন করছে, এই সকল বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে। তারেক রহমান বলেন, জনগণকেই সকল ক্ষমতার উৎস মনে করে বিএনপি। বিভিন্ন দল বিভিন্ন দেশের গান গাইছে বাংলাদেশে। বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের জনগণ তাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস।
সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। মিটফোর্ডে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মশাল মিছিল সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে সংগঠনের সভাপতি রিফাত রশিদ অভিযোগ করেন, আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে আসামিদের শাস্তি নিশ্চিতের দাবিও জানান তিনি। একই দাবিতে ছাত্রদল নেতাকর্মীরাও মিছিল করেছে। জান্নাতুল মোহনা রিপোর্ট। রাজধানীর মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন এক ব্যবসায়ী। এই হত্যা এবং রাজনৈতিক প্রশ্রয়ে চাঁদাবাজি, দখলদারি ও হামলা নির্যাতনের প্রতিবাদে মশাল মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সামনে থেকে বের হওয়া মিছিলটি শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ অভিযোগ করেন, জননিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারলে বিদায় নেওয়ার আহ্বান জানান তিনি। আপনার যে কাজ বাংলাদেশের জনগণের রাষ্ট্রের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, সেই কাজে আপনি একদম লবডঙ্কা। যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে অ্যাকশন দেখার, আর যদি নিয়ন্ত্রণ করতে না পারেন আপনি বিদায় নেন। এর আগে একই ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে সাধারণ ছাত্র অধিকার পরিষদ ও ইনকিলাব মঞ্চ। বিক্ষোভ করেছে ইডেন মহিলা কলেজের সাধারণ শিক্ষার্থীরাও। ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দদেরকে উদাত্ত আহ্বান জানাবো, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, মহানগর, ইউনিয়ন ওয়ার্ডে যেখানেই চাঁদাবাজ দেখবেন, যেখানেই দুর্নীতিবাজ দেখবেন, যেখানেই সন্ত্রাস দেখবেন, সেখানেই প্রতিবাদ করে তুলুন। যদি পারেন নয়া রাজনীতি শুরু করেন, ওইসব রাজনীতি বন্ধ করে। নৃশংস এই হত্যার প্রতিবাদে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জেলায় মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্র দল। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তার করতে না পারলে বর্তমান সরকারকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। শনিবার বায়তুল মোকাররমে মিটফোর্ডে হত্যা ও সারা দেশে চাঁদাবাজির বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। এ সময় জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ বলেন, যারা যেনতেন নির্বাচন করে ক্ষমতায় যেতে চায় তারাই দেশকে অস্থিতিশীল করছে। এদিন একই দাবিতে বিক্ষোভ করে ইসলামী ছাত্র শিবিরও। হাসান আল মাহমুদের রিপোর্ট। মিটফোর্ড এলাকায় চাঁদার দাবিতে ব্যবসায়ী হত্যা ও সারা দেশে চাঁদাবাজি বন্ধের দাবিতে শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। বক্তব্য রাখেন মহানগরী ও কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতারা। নির্দিষ্ট কোনো দলের বিরুদ্ধে নয়, বরং চাঁদাবাজি আর হত্যার বিরুদ্ধে বিক্ষোভ বলে জানান জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। অভিযোগ করেন, ক্ষমতায় যাওয়ার আগেই একটি দলের পতনধ্বনি শোনা যাচ্ছে। যারা জনগণ নির্বাচন করতে চায়, অস্থিতিশীল পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে তারা সেই ঠুনকো নির্বাচনের আয়োজনে সরকারকে বাধ্য করার অংশ হিসাবে এই সমস্ত ষড়যন্ত্র চালাচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, চাঁদাবাজের কোনো রাজনৈতিক পরিচয় নেই, খুনিদের কোনো দলীয় পরিচয়ও নেই। এদের পরিচয় হলো চাঁদাবাজ। সুতরাং খুনি চাঁদাবাজদের বিরুদ্ধে দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে হবে। বিশেষ সুবিধা দিয়ে কোনো দলকে ক্ষমতায় আনার পাঁয়তারা বর্তমান সরকারের কেউ করলে তাদেরও পরিণত হবে 5 আগস্টের মতো বলে মন্তব্য করেন জামায়াতের এই নেতা। সরকারকেও বলবো, খুনি যেই হোক তাকে আপনি গ্রেফতার করেন। তিনি কোন দলের লোক, কত শক্তিশালী গ্রুপের লোক, এইটা বিবেচনা করার যদি চিন্তা করেন তাহলে ক্ষমতা ছেড়ে দেন, ক্ষমতা ছেড়ে দেন। যদি কোন বিশেষ গোষ্ঠীকে সমর্থন দিয়ে ক্ষমতায় আনার ষড়যন্ত্রে এই সরকারের যারাই জড়িত হবে, ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছে আপনাদেরও একই পরিণতি হবে। পরে বিক্ষোভটি পল্টন প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। এর আগে মিটফোর্ড এলাকায় বিক্ষোভ করে ছাত্র শিবিরের ঢাকা মহানগরী দক্ষিণ শাখা। এ সময় মিটফোর্ড এলাকায় হত্যার সঙ্গে জড়িত সবার দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় আনার দাবি জানান নেতারা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।
জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি পক্ষ বিচার ও সংস্কারের জনদাবির বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে, যারা পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায়, কিন্তু এনসিপি তা হতে দেবে না। দুপুরে সাতক্ষীরায় জুলাই পদযাত্রার অংশ হিসেবে পথসভায় এসব কথা বলেন তিনি। শরীফুল্লাহ কায়সার সুমনের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আপন অপু। জুলাই গণ অভ্যুত্থানের বার্ষিকীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে সাতক্ষীরায় পথসভা হয়েছে। দুপুরে খুলনা রোড মোড়ে পথসভায় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে, চাঁদাবাজদের রুখতে প্রয়োজনে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি। চাঁদাবাজদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। যেই দেশের ছাত্র তরুণ জনতা 16 বছরের ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনাকে দিল্লিতে পাঠাতে পারছে, সেই দেশের ছাত্র তরুণ কোন সামান্য চাঁদাবাজদেরকে ভয় পাবে না। একই পক্ষ বিচার ও সংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে মন্তব্য করে নাহিদ বলেন, পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখা সহজ হবে না। গণ অভ্যুত্থানের পরে এত মানুষের জীবন দানের পরে তারা যদি মনে করে তারা আগের পুরাতন রাজনীতি করবে, তাহলে এটা এত সহজ হবে না। তারা বলেছিল 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, আবার বলেছে 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। ক্ষমতার ভাগ বাটোয়ারা ছাড়া দেশ সংস্কারের কোনো বিষয়ে তাদের কোনো সমর্থন পাওয়া যায়নি। ক্ষমতার লোভ দেখিয়ে এনসিপিকে কেনা যাবে না বলেও হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। তারা ভেবেছিল 2-3টা আসন দেখিয়ে, ক্ষমতার ভাগ বাটোয়ারার লোভ দেখিয়ে তারা গণ অভ্যুত্থানের শক্তিকে কিনে নেবে। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাষ্ট্রের কাঠামো সংস্কারের আগে রাজনৈতিক দলের কাঠামো সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একই সভায় যোগ দিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, যতটুকু সংস্কার হয়েছে বাকিটা নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে। এ সময় নির্বাচন দেরি হলে নৈরাজ্য বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন বক্তারা। সাদ আহমেদের রিপোর্ট। নির্বাচন, সংসদ সবই করা যাবে, তবে কাঠামো ঠিক না করে কোনো কিছুই ঠিক রাখা যাবে না বলে মন্তব্য করেছেন অধ্যাপক আলী রিয়াজ। কেবলমাত্র এইখানে এনেছেন তা না। রাষ্ট্রের কাঠামো সংস্কারের আগে রাজনৈতিক দলের কাঠামো সংস্কার জরুরি, আর 24-এর রক্তের সাথে বেইমানি মেনে নেওয়া হবে না জানিয়ে আলী রিয়াজ বলেন, 53 বছরে রাজনৈতিক দলগুলো ক্ষমতার অপব্যবহার করেছে। রাষ্ট্র কাঠামোয় গণতান্ত্রিক প্রক্রিয়া যে ধরনের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা তৈরি করা দরকার, সেগুলোর বিষয় নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। রাষ্ট্রের কাঠামোর ব্যাপারে প্রশ্ন তুলছেন, আপনি কি দলের কাঠামো নিয়ে প্রশ্ন তুলছেন? জবাবদিহিতার ব্যবস্থা আপনি রাষ্ট্রের কাছে আমি চাইবো, কিন্তু আমার দলের কাছে আমি চাইবো না, কারণ ওইটাকে বলে পলিটিক্যাল কালচার। সাফিসিয়েন্ট করতে হলে আপনাকে রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় একই মঞ্চে উঠে বিএনপি, এবি পার্টি সহ বাম ঘরানার দলগুলো। এ সময় সংস্কার, গণতন্ত্র ও জনমুক্তি নিয়ে শঙ্কা প্রকাশ করেন বক্তারা। এদিকে যতটুকু সংস্কার হয়েছে ততটুকু দিয়েই নির্বাচন আয়োজনের আহ্বান জানান বিএনপি নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা। একই সাথে মিটফোর্ডের সোহাগ হত্যাকাণ্ডে সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন তিনি। সোহাগের হত্যাকাণ্ড নিয়ে অনেক কথা হলো, আমি যদি প্রশ্ন করি 100 মিটারের মধ্যে আনসার ক্যাম্প, আনসার কি করলো? আমি যদি প্রশ্ন করি ভিডিও না আসা পর্যন্ত সরকার কি করলো? আমি আহ্বান জানাবো, যেটুকু ব্যাপারে ঐক্যমত হয়েছে সেটি যথেষ্টের বেশি। আর সাময়িক ঘটনায় এবি পার্টির চেয়ারম্যান বলেন, আমরা আর যা করি আওয়ামী জাহিলিয়াতকে যেন ছাড়িয়ে না যাই, তা না হলে বারবার রক্ত দিয়ে ঐক্যমত কমিশন গঠন করে কোনো সমস্যার সমাধান হবে না। আমাদের কর্মকাণ্ড যাতে আওয়ামী জাহেলদেরকে অতিক্রম করে না যায়, যদি যায় তাহলে আমরা বারবার রক্ত দিব, বারবার ঐক্যমত্য কমিশন করব, কিন্তু আমাদের কোনো সমস্যার সমাধান হবে না। এ সময় রাজনৈতিক, গণতান্ত্রিক সহ সকল সংকট মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। ফেনীতে বন্যার পানি নামতে থাকায় নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। এদিকে ফেনীর পুরাতন মুন্সিরহাটে একটি আশ্রয় কেন্দ্রে পরিদর্শন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম জানান, মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে 7,300 কোটি টাকার প্রকল্প সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়নের কথা ভাবছে সরকার। এদিকে নোয়াখালীতেও উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে তারেক মাহমুদ সুজনের রিপোর্ট।
ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট বাজার থেকে কমুয়া যাওয়ার সড়কের দৃশ্য এটি। বন্যার পানিতে পুরো সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে আশপাশের গ্রামের হাজারো মানুষ। এখানে মানে কয়েক গ্রামের লোক আসা যাওয়া করে, কয়েক হাজার লোক দৈনিক, কম নইলো আর মনে 10,000 লোকের আউট ডাউন হয়, কথা বুঝছেন। এই কারণে এখন বাংলার কারণে আজকে 3 দিন পর্যন্ত মানুষের কষ্ট খাবার যান না, দুবিজা মানুষ যাতায়াত করতে পারছে। বাংলা হয়ে গেছে আমার 10-15 জনের টাইলি আবার সিএনজিটা পার করতে হয়, আর আমরা সকাল সাম্বা সব কিছু ভাঙি যাবে। রোডটা বহুত সংস্কার করানোর বহুত দরকার, জরুরি। কিভাবে যাব তা চিন্তা করতেছি, ছোট বাচ্চা লই পড়ি না মরি, এলে তো টেনশনে আছে। তখন কিটা না যাই তো উপায় নাই। পানির স্রোত, খাল, এখানে মাইয়া ইট ভাঙ্গা সবকিছু মিলে তো ওখানে গর্তের মতো। ফুলগাজী পরশুরামে বন্যার পানি নামতে থাকায় পরিস্থিতি উন্নতি হলেও অপরিবর্তিত রয়েছে জেলার ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার কিছু অংশ। দুর্গত এলাকায় পানি নামার সঙ্গে ফুটে উঠছে ক্ষতচিহ্ন। খাদ্য ও নিরাপদ পানির সংকটে রয়েছে অনেক এলাকার মানুষ। এবারের বন্যায় ক্ষতি হয়েছে 1650 হেক্টর জমির আমনের বীজতলা, ভেসে গেছে 2000-এর বেশি পুকুর ও মাছের ঘের, আর প্রাণী সম্পত্তি ক্ষতি হয়েছে 64,98,000 টাকা। মারা গেছেন 2 জন। 50,000 মাছ লাগি এক গ নাই, 50,000 মাছ জ্বালা যা বসাইছি 10,000 জ্বালা হয়েছি ব্যাগ শেষ মিছু ব্যাগ খালি চলে। এখনো জ্বালার উপরে 3,000 মানে গরু ঘরেও পানি, আর থাকার ঘরেও পানি, বাচ্চা কাচ্চা নিয়ে বহুত কষ্ট হইতে আছে। আর ঘরে পানি এখন নামছে, নামার পরেও ঘরে কাদামাটি, তারপরে যাই জিনিস ক্ষয়ক্ষতি হয়েছে বেশি। ডেলিভারি রুগী, তারপরে এমনি রুগী, মুরব্বীরা এটা ফারুক ধরে না। এই যে মানুষের খানা দানা কিছুই নেই, তো এখন আমরা রোড কোনরকম চলবে, আমরা নিজস্ব লোক আরো কেন কাজ করে লোক করলাম, আমরা কোনরকম সমান করে দিয়ে লোক পার বেললে। এদিকে সকালে ফেনীর পুরাতন মুন্সিরহাটে পরিদর্শনে আসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক আজম। এ সময় তিনি জানান, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন করা হবে। একটা অভিজ্ঞতা তো আমাদের হয়েছে যে এইরকম বাঁধ এই ধরনের বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না। এটা করতে হলে আরো শক্তিশালী বাঁধ এবং উদ্যোগ আয়োজন প্রয়োজন। সেটা দেখার জন্য এই অভিজ্ঞতার আলোকে যে বড় ধরনের প্রজেক্টের আয়োজন করা হচ্ছে, ওই প্রকল্প যাতে যথাযথভাবে যথাযথ কর্তৃপক্ষ যথাযথ টেকনিক্যাল সাপোর্ট নিয়ে এটা করা যায়, সেই উদ্যোগ আয়োজন সম্পন্ন করা হবে। এদিকে নোয়াখালীতেও উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। বৃষ্টি না হওয়ায় সদর, কোম্পানিগঞ্জ ও কবিরহাট সহ বিভিন্ন এলাকায় রাস্তাঘাট থেকে পানি নেমে যাচ্ছে। তারেক মাহমুদ সুজন, নিউজ ডেস্ক, দেশ টিভি। এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস 2025-এ 22টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে সম্মানিত করা হলো 60টি টেকসই উদ্যোগকে। শনিবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে আকিজ বশির গ্রুপের পরিবেশনায় ও এসএমসি গ্রুপের সঞ্চালনায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। জমা পড়া 457টি মনোনয়ন থেকে 35টি ব্র্যান্ডকে বিজয়ী, 24টি ব্র্যান্ডকে অনারেবল মেনশন, একজনকে একক বিজেতা হিসেবে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 5 শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। মায়া ও এমডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশের পরিবেশনায় সান কমিউনিকেশনস লিমিটেডের সার্বিক ব্যবস্থাপনায় বর্ষা উৎসব বাদলুদ্দিনের প্রথম কদম ফুল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা 6টায় রাজধানীর শেরাটন হোটেলে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। ভিন্নধর্মী এই আয়োজন ছিল বর্ষার সৌন্দর্য, গানের সুর আর আবৃত্তির আবেশে পরিপূর্ণ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শামা রহমান এবং আবৃত্তি করেন আফজাল হোসেন। এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করে স্কয়ার টয়লেট্রিজের মায়া ব্র্যান্ড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমডব্লিউ ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক রুমানা চৌধুরী, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাইদ সহ দেশের গণমাধ্যম, ব্যবসা, সংস্কৃতি ও শিল্প জগতের বিশিষ্ট ব্যক্তিরা। রং প্রস্তুতকারক কোম্পানি এশিয়ান পেইন্টস বিশ্বের বিভিন্ন সৃজনশীল মানসিকতার ব্যক্তিদের সাথে যৌথভাবে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে 2025 সালের কালার অফ দ্য ইয়ার ঘোষণা করেছে। শনিবার রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হয় এই জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান পেইন্টস ইন্টারন্যাশনালের চিফ এক্সিকিউটিভ অফিসার মিস্টার জোসেফ ইপেন ও রিজিওনাল হেড
মিস্টার বুদ্ধাদিত্য মুখার্জি। এছাড়াও বাংলাদেশের বিশিষ্ট স্থপতি, ডিজাইনার এবং সৃজনশীল ব্যক্তি সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিত্বরাও অংশ নেন। প্রতি বছর এশিয়ান পেইন্টস বিভিন্ন সৃজনশীল শাখার বিশেষজ্ঞ স্থপতি, শিল্পী, ইন্টেরিয়র ডিজাইনার এবং মিডিয়া, সমাজবিজ্ঞান ও ফ্যাশনের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে কালার নেক্সট তৈরি করে থাকে। এশিয়ান পেইন্টস ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী জোসেফ ইপেন বলেন, এশিয়ান পেইন্টস ট্রেন্ড সেটিং, ডেকোর ভাবনার পথপ্রদর্শক এবং তাদের ভবিষ্যৎমুখী আইডিয়াগুলো পেশাদার আর হোম ওনারদের অনুপ্রাণিত করছে যেন তারা নিজেদের মতো করে ভাবপূর্ণ, আবেগময় আর সংস্কৃতিসম্মত মানানসই লিভিং স্পেস তৈরি করতে পারে। নদীর পানি বন্টনের লড়াই তীব্রতর করে পাকিস্তানকে চাপে রাখতে সিন্ধু উপত্যকার চন্দ্রভাগা নদীর ওপর বাঁধ দেওয়ার উদ্যোগ নিতে যাচ্ছে ভারত। সেজন্য ৩,১১৯ কোটি রুপি ঋণ নেওয়ার চেষ্টা শুরু করেছে দেশটি। এই বাঁধ ও জলাধার তৈরি হয়ে গেলে সেখান থেকে ৫৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। পাশাপাশি পাকিস্তানকে পানি সংকটে ফেলবে এই প্রকল্প। রায়হান কবির শুভ্র রিপোর্ট। পেহেলগাম ইস্যুকে কেন্দ্র করে যুদ্ধের পর ইসলামাবাদের উপর চাপ বাড়াতে সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছিল নয়াদিল্লি। যুদ্ধবিরতির পরও তা চালু হয়নি। এই আবহে নদীর পানি বন্টনের লড়াই তীব্রতর করে পাকিস্তানকে চাপে রাখতে সিন্ধু উপত্যকায় চন্দ্রভাগা অর্থাৎ চেনাব নদীর ওপর বাঁধ দেওয়ার উদ্যোগ নিতে যাচ্ছে ভারত। এজন্য ৩,১১৯ কোটি রুপি ঋণ নেওয়ারও চেষ্টা শুরু করেছে দেশটি। এই বাঁধ ও জলাধার তৈরি হয়ে গেলে সেখান থেকে উৎপাদিত হবে ৫৪০ মেগাওয়াট বিদ্যুৎ। এ লক্ষ্যে বিভিন্ন ব্যাংক ও আন্তর্জাতিক অর্থলগ্নিকারী সংস্থার কাছে এই ঋণের বিষয়ে তৎপরতা চালাচ্ছে দেশটি। যদিও বিশ্বব্যাংক থেকেই এই ঋণ সহায়তা পেতে আগ্রহী সরকারের একাংশ। ২০২৭ সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করতে চায় মোদি সরকার। পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলার পর পাকিস্তানের ওপর চাপ বৃদ্ধি করতে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে দেয় ভারত। এই চুক্তি অনুযায়ী দুই দেশের মধ্যে প্রবাহিত ৬টি নদীর পানি ভাগাভাগি হয়ে আসছে। চুক্তি স্থগিত রেখে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে পানি যুদ্ধ শুরু করেছে, নতুন এই বাঁধ প্রকল্প তা ত্বরান্বিত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিপিএল এর দ্বাদশ আসরকে বিতর্কমুক্ত রাখতে চায় ক্রিকেট বোর্ড। সেজন্য এবার ফ্র্যাঞ্চাইজি নির্বাচনে সর্বোচ্চ সতর্ক থাকতে চায় বোর্ড। গেল আসরে ক্রিকেটারদের পারিশ্রমিক থেকে শুরু করে গুঞ্জন ওঠা ফিক্সিং কাণ্ডকে পাশ কাটিয়ে এবার বিপিএল এর ভেন্যু বাড়াতে চায় বিপিএল এর গভর্নিং কাউন্সিল। এমনটাই জানিয়েছেন বিসিবি বোর্ড পরিচালক ইফতেখার মিঠু। বিস্তারিত রিফাত আঞ্জুমের রিপোর্টে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরবর্তী আসর আগামী ডিসেম্বর-জানুয়ারির দিকে। হাতে সময় ৬ মাসেরও কম। সাথে গেল আসরের তিক্ত অভিজ্ঞতাও বেশ ভাবাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। ক্রিকেটারদের পারিশ্রমিক, ফ্র্যাঞ্চাইজি মালিককে হোটেলে আটকে রাখা, ম্যাচ ফিক্সিং, নানা কর্মকাণ্ডে বিতর্কিত ছিল ১১তম আসর। তবে এবার আর সেই পথে হাঁটতে চায় না বোর্ড। বিসিবির পরিচালক ইফতেখার মিঠু জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজি নির্বাচনে এবার সর্বোচ্চ সতর্ক থাকবে বোর্ড। মানে যেহেতু আমরা স্বীকার করে নিচ্ছি, আমরা না, আমার কলিগরাও যারা যা মিস্টেক হয়েছে এখন পর্যন্ত, সেই মিস্টেকের এক্সপিরিয়েন্সটা নিচ্ছি। তারপরে আমরা যে ইন্টারন্যাশনাল স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি আনতেছি, তাদের এক্সপিরিয়েন্স দিয়ে আমরা এবার ক্রাইটেরিয়া সেট করব। আগামী বিপিএল এ ভেন্যু সংখ্যা বাড়ানোর চিন্তা করছে ক্রিকেট বোর্ড। আলোচনায় ছিল বরিশাল, খুলনা ও বগুড়া। তবে সেক্ষেত্রে প্রস্তাবিত ভেন্যুগুলোতে সবচাইতে বড় সমস্যা ক্রিকেটারদের আবাসন ব্যবস্থা। এখানে ভেন্যু বাড়ানোটা খুবই একটা, ভেন্যু বাড়ানোটা অনেক কিছু আমি চাইলেই হচ্ছে না, হোটেল এইসব। তারপরে খুলনাও লিস্টে আছে। এই তিনটা গ্রাউন্ড আমরা চেষ্টা করতেছি ওই লেভেলে আনতে। এটা হচ্ছে আইসিসি একটা অ্যাপ্রুভাল লাগে, তো যে ইন্টারন্যাশনাল লেভেলের ম্যাচ খেলতে হলে কী হবে সেগুলি, তো এগুলি সবগুলি আছে। আমরা সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে আগামী বিপিএল কে আরো আকর্ষণীয় ও বিতর্ক মুক্ত রাখতে বিসিবি সর্বাত্মক চেষ্টা করবে বলে জানিয়েছেন বিসিবির এই পরিচালক। এইটাই কথা বলছে, আমি ক্রেডিট নিব। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে।